এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর 58 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 4টিতে 1 হালি, 5 হালিতে কতগুলো হবে। বন্ধুরা, আমাদের সবসময় মনে রাখতে হবে, কথার অঙ্কের সমাধান যখন আমরা করব তখন সর্বপ্রথম আমাদের বুঝতে হবে যে এই অঙ্কটিতে কি বের করতে বলা হয়েছে। আমরা যদি এটি বুঝতে পারি তাহলে খুব সহজেই এই অঙ্কটিকে সমাধান করতে পারবো। আচ্ছা দেখো, আমরা প্রথমে এই যে প্রশ্নটি করা হয়েছে প্রশ্নটিকে একটু বোঝার চেষ্টা করি। দেখো, এখানে বলা হয়েছে 4টিতে 1 হালি হয়। হ্যাঁ, তার মানে হচ্ছে যে 1 হালিতে মোট কয়টি থাকে? 4টি থাকে। তাহলে 1 হালিতে যদি 4টি থাকে, আমাদের বলা হয়েছে 5 হালিতে কতগুলো হবে। বন্ধুরা, 1 হালিতে যদি 4টি থাকে তাহলে 5 হালি থেকে কম হবে নাকি বেশি হবে? অবশ্যই বেশি হবে। এবং কত বেশি হবে? 1 হালিতে যদি 4টি থাকে তাহলে এরকম 5 হালিতে আরও 5 গুণ বেশি থাকবে, তাই না? তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে এই 4-এর সাথে যদি আমরা 5কে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা বের করতে পারবো যে 5 হালিতে কতগুলো হবে। এখন দেখো, আমি যেটা একটু আগে তোমাদেরকে বলেছি যে কথার অঙ্কের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যেটি বুঝতে হবে সেটি হচ্ছে এখানে আমাদের কি বের করতে বলা হয়েছে। দেখো, এখানে কি বের করতে বলা হয়েছে? 5 হালিতে কতগুলো হবে, মানে 5 হালিতে কতগুলো হবে। এই যে যে পরিমাণটা, এই যে যে সংখ্যাটা, এটিকে কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব? এই সংখ্যাটাকে সবসময় শেষে লিখব, মানে যে বিষয়টি আমাদেরকে বের করতে বলা হবে সেটিকে কিন্তু আমরা সব সময় শেষে গিয়ে বা ডান পাশে গিয়ে লিখব। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তাহলে দেখো, এই অঙ্কটিকে আমরা কিভাবে করে সাজাতে পারি। আমরা এটিকে লিখতে পারি হচ্ছে 1 হালিতে হয় 4টি। দেখো, এই সংখ্যাটিকে কিন্তু আমরা সবসময় শেষে লিখব। আমরা 3 নাম্বার দিয়ে লিখব 1 হালিতে হয় 4টি। এরপরে নিচের লাইনে এসে আমরা লিখব সুতরাং আমাদের কয় হালের কথা বলা হয়েছে? 5 হালের কথা, তাই না? তাহলে আমরা এই 1-এর নিচে লিখব সুতরাং। এই যে যে চিহ্নটা আমি দিয়েছি, দেখো বন্ধুরা, এটিকে বলা হয় সুতরাং। তাহলে আমরা লিখব এবারে সুতরাং 5 হালিতে হয়। দেখো, আমি এই যে যে ডট ডট দিয়েছি, এই ডট ডট দ্বারা বোঝানো হচ্ছে, এই ডট দ্বারা বোঝানো হচ্ছে যে এইটি সোজা উপরে যে লেখাটি আছে নিচেও ঠিক সেই লেখাটি হবে। এরপরে দেখো, এইখানে যে ডটটি রয়েছে এই ডট দ্বারা কিন্তু একই জিনিসই বোঝানো হয়েছে, মানে উপরে যেটি আছে নিচেও তাই হবে। তাহলে এই লাইনটা দ্বারা কি হলো আমাদের? সুতরাং 5 হালিতে হয়। তাহলে 5 হালিতে কয়টি হবে? আমরা জানি এই 4-এর সাথে যদি আমরা 5কে গুণ করে দিই তাহলেই কিন্তু আমরা বের করতে পারবো যে 5 হালিতে কয়টি হবে। আমরা এখানে কি লিখব? আমরা লিখব, এই 4টা লিখলাম এখানে, আমরা লিখব 4 গুণ 5 এত টি। এখানে আমরা লিখলাম টি। দেখো বন্ধুরা, এরপর আমরা কি করব? এইখানে নিচের লাইনে এসে একটু সমান সমান দিব। সমান সমান দিয়ে এখন আমরা 4 এবং 5কে গুণ করে দিব। আমরা নিশ্চয়ই এর আগে কিন্তু নামতা শিখেছি। তো আমরা যদি নামতা অনুযায়ী এটিকে গুণ করার চেষ্টা করি, দেখো 4 এবং 5কে গুণ করলে কত হয়? 4 5-এ 20। তাহলে আমরা এখানে লিখে দিব 20। এই পাশে টি রয়েছে, আমরা দিব টি। তার মানে আমরা বুঝতে পারছি যে 1 হালিতে হয় 4টি, সুতরাং 5 হালিতে হয় 20টি। তাহলে কিন্তু এই 20 হচ্ছে আমাদের উত্তর। আমরা এখানে উত্তরে লিখব, উত্তর দিয়ে লিখব 20টি। আশা করি তোমরা খুব সহজেই অঙ্কটি বুঝতে পেরেছো। বন্ধুরা, আমরা যদি পরবর্তী অঙ্কটা সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা, আমরা এখানে 4 নম্বরে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে যদি এক গুচ্ছে 6টি ফুল থাকে তবে এরকম 8 গুচ্ছে কয়টি ফুল থাকবে। আমাদের বলা হয়েছে যে একটি গুচ্ছে 6টি ফুল থাকে, মানে একটি গুচ্ছ বলতে কি বোঝায়? 6টি ফুল নিয়ে একসাথে করে একটি গুচ্ছ তৈরি করেছে বা একটি গুচ্ছ তৈরি হয়েছে। তো এরকম একটি গুচ্ছে যদি 6টি ফুল থাকে তবে এরকম 8 গুচ্ছে কতটি ফুল থাকবে। তো বন্ধুরা, একটি গুচ্ছে যদি 6টি ফুল থাকে, 8টি গুচ্ছে ফুলকে বেশি থাকবে না কম থাকবে?
হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বেশি থাকবে। এবং কত বেশি থাকবে? একটি গুচ্ছে যদি 6টি ফুল থাকে তাহলে এরকম 8টি গুচ্ছে 8 গুণ কিন্তু বেশি থাকবে, তাই না? তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে করে লিখতে পারি? আমরা কি জানি, আগে আমাদের বুঝতে হবে যে এখানে কি বের করতে বলা হয়েছে। দেখো এখানে কিন্তু আমাদের বলা হয়েছে যে এরকম 8 গুচ্ছে কয়টি ফুল থাকবে, তার মানে ফুলের সংখ্যাটাকে কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। এবং আমরা কি জানি, কথার অঙ্কের ক্ষেত্রে যে জিনিসটাকে বের করতে বলা হবে সেটিকে কিন্তু আমরা শেষে গিয়ে লিখব। যেহেতু ফুলের সংখ্যাটিকে বের করতে বলা হয়েছে, তাহলে আমরা ফুলের সংখ্যাটিকে কিন্তু শেষে গিয়ে লিখব। তাহলে আমরা এটাকে কিভাবে করে লিখতে পারি? দেখো কিভাবে সাজাতে পারি। আমরা লিখতে পারি একটি গুচ্ছে ফুল আছে 6টি। দেখো এই যে ফুলের পরিমাণটাকে কিন্তু আমি শেষে গিয়ে নিয়ে আসলাম, তাই না? তাহলে আমরা লিখতে পারি এক গুচ্ছে ফুল থাকে 6টি। দেখো আমরা লিখলাম, আমরা লিখি, আমরা 4 নাম্বার দিয়ে লিখব এক গুচ্ছে ফুল থাকে, কতটি বলা হয়েছে? আমাদের বলা হয়েছে যে এক গুচ্ছে ফুল থাকে 6টি। আমরা এখানে লিখে দিলাম 6টি। এরপরে দেখো নিচের লাইনে এসে আমরা কি লিখব? সুতরাং। আমরা জানি একটি সুতরাং দিতে হয়, নিচের লাইনে এসে আমরা লিখলাম সুতরাং। এখন আমাদের কয়টি গুচ্ছের কথা বলা হয়েছে এখানে? এখানে কিন্তু আমাদের 8টি গুচ্ছের কথা বলা হয়েছে। তাহলে আমরা এখানে একের নিচে কি লিখব? সুতরাং 8টি গুচ্ছে ফুল থাকে। তোমরা এই যে উপরে লেখা রয়েছে গুচ্ছে ফুল থাকে, এটিকেও লিখতে পারো, অথবা এভাবে ডট ডট দিয়েও লিখতে পারো। তো আমি ডট ডট দিয়ে লিখলাম, আমি লিখলাম হচ্ছে সুতরাং 8টি গুচ্ছে ফুল থাকে। এখন আমরা কি করব? এই 6 এবং এই 8কে গুণ করে দিব। আমরা কি লিখব? 6 গুণ 8, এই পাশে লিখব টি। এখন দেখো আমরা একটি সমান সমান চিহ্ন দিলাম নিচের লাইনে এসে। এখন 6 দ্বারা যদি আমরা 8কে গুণ করি তাহলে কত হয়? আমরা যদি নামতা পড়ি তাহলে আমরা কত পাই? 6 8 48। তাহলে আমরা গুণ করে পাচ্ছি 6 8 48। আমরা এখানে লিখে দিব 48টি। তার মানে হচ্ছে একটি গুচ্ছে ফুল থাকে 6টি এবং 8টি গুচ্ছে ফুল থাকে 48টি। তাহলে এই 48টি কিন্তু আমাদের উত্তর। আমরা এখানে উত্তরে কি লিখব? আমরা লিখব উত্তর 48টি। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো এখানে 5 নম্বরে বলা হয়েছে তাসকিয়া প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে, এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে? বন্ধুরা এখানে আমরা যদি আরেকটু বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে তাসকিয়া সে প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে। মানে সে প্রতিদিন বলতে কয় দিনকে বোঝায়? প্রতিদিন বলতে একদিনকে বোঝায়। তাহলে সে একদিনে বই পড়ে কত ঘন্টা? 4 ঘন্টা। এবং এখানে বলা হয়েছে যে তাহলে সে এক সপ্তাহে কত ঘন্টা বই পড়বে? এখন বন্ধুরা আমাদের আগে জানতে হবে যে এক সপ্তাহ মানে কয় দিন। আমরা যদি এটি না জানি তাহলে কিন্তু এই অঙ্কটার সমাধান করতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা নিশ্চয়ই এটা জানি যে এক সপ্তাহে কত দিন হয়? আমরা জানি এক সপ্তাহে হয় 7 দিন। তাহলে দেখো এখানে বলা হয়েছে যে সে যদি একদিনে 4 ঘন্টা পড়ে তাহলে কি 7 দিনে সে বেশি পড়বে নাকি কম পড়বে? অবশ্যই বেশি পড়বে। আর বেশি যখন পড়বে তখন আমরা কি করব? গুণ করব। কারণ একদিনে যদি সে 4 ঘন্টা পড়ে তাহলে 7 দিনে কিন্তু সে 7 গুণ বেশি পড়বে, তাই না? তাহলে আমরা কি করব? এখানে 4কে 7 দ্বারা গুণ করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এখন এটিকে আমরা সাজাবো কিভাবে? আগে আমাদের বের করতে হবে যে এখানে কি বের করতে বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে যে এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে। এখানে কিন্তু ঘন্টা বের করতে বলা হয়েছে, তাই না? কত ঘন্টা। তার মানে আমরা কিন্তু ঘন্টাটাকে শেষে গিয়ে লিখব। তাহলে এটিকে আমরা কিভাবে করে সাজাতে পারি? আমরা সাজাতে পারি তাসকিয়া একদিনে পড়ে 4 ঘন্টা। এখানে বলা হয়েছে যে একদিনে পড়ে সে 4 ঘন্টা। তাহলে এই 4 ঘন্টাটাকে কিন্তু আমরা শেষে গিয়ে লিখব, তাই না বন্ধুরা? দেখো আমরা কি লিখব? 5 নাম্বার দিয়ে লিখব একদিনে পড়ে এখানে বলা হয়েছে একদিনে পড়ে সে 4 ঘন্টা। আমরা লিখলাম 4 ঘন্টা।
এরপরে নিচের লাইনে এসে কি লিখব, সুতরাং এখানে কয় দিনের কথা আমাদের বের করতে বলা হয়েছে, আমাদের বলা হয়েছে কিন্তু 1 সপ্তাহের কথা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 1 সপ্তাহ বা 7 দিনে পরে। দেখো আমি কিন্তু লিখলাম 1 সপ্তাহ বা 7 দিনে পরে। 1 সপ্তাহ বা 7 দিনে কি বেশি পড়বে নিশ্চয়ই, তাই না বন্ধুরা? 7 গুণ বেশি পড়বে। এজন্য আমরা কি করব, এই 4কে 7 দ্বারা গুণ করব। আমরা এখানে লিখব 4 গুণ 7, এই পাশে লিখব ঘন্টা। দেখো একদিনে যদি সে 4 ঘন্টা পড়ে, তাহলে 7 দিনে সে নিশ্চয়ই কি 7 গুণ বেশি পড়বে। এজন্য আমরা কি করলাম, 4কে 7 দ্বারা এখানে গুণ করে দিলাম। এখন দেখো আমরা যদি গুণ করি, 4কে 7 দ্বারা গুণ করলে কত পাই, 4 7 28। আমরা এখানে লিখে দিব 28। এপাশে রয়েছে ঘন্টা, আমরা লিখে দিব ঘন্টা। তার মানে আমরা বুঝতে পারছি যে সে 7 দিন বা 1 সপ্তাহে কয় ঘন্টা বই পড়ে, 28 ঘন্টা বই পড়ে। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর লিখব 28 ঘন্টা। বন্ধুরা আমরা একই রকমভাবে যদি পরের অঙ্কে চলে যাই, আশা করি তোমরা সকলেই 5 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে আমরা যদি 6 নম্বর অঙ্কটা দেখি, এখানে 6 নম্বরে বলা হয়েছে 1 দিস্তা কাগজে 24টা থাকে, 12 দিস্তায় কতটা কাগজ থাকবে। দেখো এখানে আমাদের বলা হয়েছে যে 1 দিস্তায় থাকে হচ্ছে কয়টি কাগজ, 24টা কাগজ থাকে। তাহলে এরকম 12টা দিস্তায় কি কাগজ বেশি থাকবে নাকি কম থাকবে? নিশ্চয়ই 12 গুণ বেশি থাকবে, তাই না বন্ধুরা? তাহলে কি করতে হবে আমাদের, এখানে 24কে 12 দ্বারা গুণ করলেই কিন্তু আমরা পেয়ে যাব যে এরকম 12 দিস্তায় মোট কতটা কাগজ থাকবে। তাহলে এটিকে আমরা কিভাবে সাজাবো? এটিকে সাজানোর জন্য আগে আমাদের বুঝতে হবে যে এখানে কি বের করতে বলা হয়েছে। দেখো এখানে বের করতে বলা হয়েছে কি, 12 দিস্তায় কতটা কাগজ থাকবে। তার মানে কাগজের সংখ্যাটা কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কাগজের সংখ্যাটাকে শেষে গিয়ে লিখব। তো আমরা এটিকে কিভাবে করে সাজাতে পারি, 1 দিস্তায় থাকে বা 1 দিস্তায় কাগজ থাকে 24টা। আমরা এটিকে কিন্তু এইভাবে করে সাজাতে পারি। আমরা 6 নম্বর দিয়ে লিখতে পারি 1 দিস্তায় কাগজ থাকে কতটি, 24টা। আচ্ছা আমরা লিখলাম 1 দিস্তায় কাগজ থাকে 24টা। এরপরে আমরা নিচে কি লিখব, সুতরাং আমাদের কিন্তু কয়টির কথা বলা হয়েছে এখানে দেখো, আমাদের এখানে বলা হয়েছে 12 দিস্তায় কয়টি কাগজ থাকে, তাই না? তাহলে আমরা এই 1-এর নিচে কি লিখব, সুতরাং 12 দিস্তায় কাগজ থাকে। আমরা এখন এটিকে কিভাবে করে বের করব বন্ধুরা, এই 24কে 12 দ্বারা আমরা গুণ করব। তাহলে আমরা এখানে কি লিখব, 24 গুণ 12, এই পাশে লিখব তা। তাহলে আমরা লিখলাম সুতরাং 12 দিস্তায় কাগজ থাকে 24 গুণ 12টা। এখন দেখো আমরা যদি 24কে 12 দ্বারা গুণ করি তাহলে আমাদের উত্তর কত হয়। বন্ধুরা আমরা কিন্তু এর আগে শিখেছি যে দুটি অঙ্ককে দুটি অঙ্ক দ্বারা কিভাবে করে গুণ করতে হয়। দেখো এই গুণটা আমরা যদি আলাদা জায়গাতে আমরা যদি রাফ করি বা আলাদা পৃষ্ঠাতে যদি আমরা করি, দেখো এখানে রয়েছে প্রথমে 24, আমরা লিখলাম 24, এবং এখানে রয়েছে 12, আমরা লিখলাম 12। এখন এই 24কে যদি 12 দ্বারা আমরা গুণ করি, দেখো বন্ধুরা আমরা কি করব, আমরা জানি গুণের ক্ষেত্রে প্রথমে এই পাশে নিচে ডান পাশে যে অঙ্কটি থাকে এটি দ্বারা প্রথমে উপরের এই দুটি অঙ্ককে আমরা গুণ করব, তারপরে এই 1 দ্বারা দুটি অঙ্ককেই গুণ করব। তাহলে প্রথমে 2 দ্বারা যদি আমরা এই দুটি অঙ্ককে গুণ করি, দেখো প্রথমে 2 দ্বারা 4কে যদি গুণ করি তাহলে কত হয়, 4 দুগুণ 8। এরপরে দেখো 2কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 2 দুগুণ 4। দেখো 2 দ্বারা কিন্তু আমাদের এই দুটি অঙ্ককে গুণ করা হয়ে গেল। এখন আমরা কি করব, নিচের লাইনে এসে একটি শূন্য দিব। আচ্ছা একটি শূন্য দিলাম। এখন আমরা 1 দ্বারা এই দুটিকে গুণ করব। তাহলে 1 দ্বারা প্রথমে 4কে গুণ করলে কত হয়, 4 একে 4, আমরা লিখলাম 4। এরপরে দেখো 1 দ্বারা যদি আমরা 2কে গুণ করি তাহলে কত হয়, 2 একে
2 আমরা লিখে দিলাম 2। এখন দেখো এখানে আমরা কিন্তু দুইটি সংখ্যা পাচ্ছি, তাই না? একটি হচ্ছে 48 আর একটি হচ্ছে 240। এখন এই দুটি সংখ্যাকে আমাদের কি করতে হবে? যোগ করে দিতে হবে। তো আমরা যদি এই দুটি সংখ্যাকে যোগ করে দিই দেখো, তাহলে কত পাই? 8 এবং 0কে যোগ করলে হয় 8, 4 এবং 4কে যোগ করলে হয় 8। এবং এখানে দেখো উপরে কিন্তু কিছু নেই, কিছু না থাকলে আমরা জানি এখানে একটি শূন্য ধরতে হয়। হ্যাঁ, যদি উপরে কোনো সংখ্যা বা নিচে কোনো সংখ্যা না থাকে তখন কিন্তু আমরা সেখানে একটু শূন্য ধরতে পারি। তো এখানে আমরা একটু শূন্য ধরে নিচ্ছি, 0 এবং 2 মিলে হয় কত? 2। তাহলে এই যে 288 পাচ্ছি, এই 288 হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এখানে লিখব 288 টা। তার মানে হচ্ছে 12 দিস্তায় মোট কাগজ থাকে হচ্ছে 288 টা। তো এটিই কিন্তু আমাদের উত্তর। আমরা দেখো বন্ধুরা, আমি এই যে রাফটি করেছি, এই যে হিসেবটি করেছি, এটি কিন্তু তোমরা আলাদা জায়গাতে করবে, তোমাদের খাতার আলাদা জায়গাতে করবে। তো এই উত্তরটা আমরা এখানে লিখে দেব, উত্তর 288 টা। তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটি করা হয়ে গেল। এরপর আমরা যদি পরের অঙ্কে চলে যাই বন্ধুরা, এখানে 7 নম্বরে বলা হয়েছে 100 পয়সায় 1 টাকা হয়, 10 টাকায় কত পয়সা হবে? দেখো এখানে আমাদের বলা হয়েছে যে প্রতিটা 100 পয়সায় হচ্ছে 1 টাকা হয়, মানে 100টা পয়সা মিলে হচ্ছে 1 টাকা হয়। তাহলে এরকম 10 টাকায় কত পয়সা হবে? হ্যাঁ, তো এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? আমরা আগে আমাদের কি করতে হবে? আগে আমাদের বুঝতে হবে যে এখানে কি বের করতে বলা হয়েছে। তো আমরা যদি দেখি, দেখো এখানে বলা হয়েছে 10 টাকায় কত পয়সা হবে। তাহলে পয়সার সংখ্যাটাকে কিন্তু আমাদের এখানে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব? এমনভাবে করে সাজাবো যেখানে পয়সাটা শেষে গিয়ে থাকবে। তাহলে আমরা এই লাইনটিকে সাজানোর চেষ্টা করি। কিভাবে সাজাবো? 1 টাকায় হয় 100 পয়সা, তাই না বন্ধুরা? আমরা কিন্তু এই দেখো এইভাবে করে যদি সাজাই তাহলে কিন্তু পয়সাটাকে শেষে আমরা নিতে পারবো। দেখো আমরা কি লিখলাম? 1 টাকায় হয় 100 পয়সা, তাহলে কিন্তু পয়সাটা শেষে চলে গেল। আমাদের কিন্তু এটি সবসময় মনে রাখতে হবে। আমি বারবার তোমাদেরকে এটি বলে রাখছি, যেটি আমাদের প্রশ্নে বের করতে বলা হবে সেটিকে কিন্তু সবসময় শেষে গিয়ে লিখতে হবে। যদি এইভাবে করে না লিখতে পারো, না সাজাতে পারো, তাহলে কিন্তু অঙ্ক মিলানো খুবই কঠিন হয়ে যাবে। আর যদি তুমি এটি বুঝতে পারো তাহলে খুব সহজেই যে কোনো অঙ্ক তুমি খুব সহজেই সমাধান করতে পারবে। আচ্ছা দেখো, যেহেতু আমাদের পয়সা বের করতে বলা হয়েছে, আমরা পয়সাটাকে শেষে গিয়ে লিখব। আমরা লিখব 1 টাকায় হয় 100 পয়সা। তাহলে 7 নাম্বার দিয়ে আমরা লিখলাম 1 টাকায় হয় 100 পয়সা। দেখো আমি লিখলাম 1 টাকায় হয় 100 পয়সা। সুতরাং নিচের লাইনে এসে একটি সুতরাং দিলাম। এখানে আমাদের কত টাকার কথা বলা হয়েছে? 10 টাকার কথা কিন্তু বলা হয়েছে, যে 10 টাকায় কত পয়সা হবে। তাহলে আমি এখানে লিখলাম সুতরাং 1-এর নিচে কি লিখব? সুতরাং 10 টাকায় হয়। এখন আমরা কি করব? 1 টাকায় যদি 100 পয়সা হয়, 10 টাকায় কি বেশি হবে না কম হবে? 10 টাকা অবশ্যই বেশি হবে। কত বেশি হবে? 10 গুণ কিন্তু বেশি হবে, তাই না? তাহলে আমরা এটিকে বের করার জন্য কি করতে পারি? এই 100 দ্বারা যদি 10কে গুণ করি তাহলেই কিন্তু বের হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব? সুতরাং 10 টাকায় হয় 100 গুণ কত? 10 পয়সা। দেখো এখন এই 100 এবং 10কে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? আমরা এখানে গুণ করছি, উপরে লিখলাম 100, নিচে লিখলাম 10। এখন দেখো আমরা কি করব? প্রথমে এই 0 দ্বারা 3টে অঙ্ককে গুণ করব, তারপরে 1 দ্বারা 3টিকে গুণ করব। প্রথমে 0 দ্বারা যদি আমরা গুণ করি, দেখো 0 দ্বারা 0কে গুণ করলে কত হয়? আমরা জানি 0 দ্বারা যে কোনো সংখ্যাকে যদি আমরা গুণ করি বা যে কোনো অঙ্ককে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু শূন্যই হবে। আবারও বলছি বন্ধুরা, মনে রেখো তোমরা, 0 দ্বারা আমরা যাকেই গুণ করব না কেন উত্তর কিন্তু শূন্যই হবে। তাহলে এখানে 0 দ্বারা যদি আমরা 0কে গুণ করি তাহলে কত হবে? 0 0 0। এরপরে 0 দ্বারা যদি এই 0কে গুণ করি তাহলে কত হবে? 0 0 0। এরপরে দেখো এই 0 দ্বারা যদি 1কে গুণ করি তাহলে কত হবে? 1 0 0।
দেখো আমি কিন্তু বলেছি একটু আগে শূন্য দ্বারা আমরা যাকেই গুণ করবো, 1কে গুণ করলেও শূন্য, 0কে গুণ করলেও শূন্য, 5কে গুণ করলেও শূন্য, 9কে গুণ করলেও শূন্য, মানে যাকেই আমরা গুণ করি না কেন উত্তর কিন্তু শূন্যই হবে। দেখো 0 দ্বারা 3টে অঙ্ককে গুণ করা হয়ে গেল। এখন আমরা কি করব, 1 দ্বারা এই 3টে অঙ্ককে গুণ করব। আমরা জানি এই 1 দ্বারা গুণ করলে যে উত্তরটি হবে সেটি লিখতে হয় কোথায়, নিচের লাইনে গিয়ে। আর নিচের লাইনে প্রথমে শুরু করতে হয় কি দিয়ে, একটি শূন্য দিয়ে। আমরা একটু শূন্য দিয়ে শুরু করলাম। এখন আমরা কিন্তু 1 দ্বারা গুণ করতে পারবো। এখন দেখো 1 দ্বারা যদি শূন্যকে গুণ করি কত হয়, 1 0 0। কারণ কি বলেছি, 0 দ্বারা যাকেই গুণ করি শূন্য হয়, তাহলে 1 0 হয় 0। এখন এই 1 দ্বারা যদি এই শূন্যকে গুণ করি তাহলে কত হয়, 1 0 0। এরপরে দেখো 1 দ্বারা যদি 1কে গুণ করি তাহলে কত হয়, 1 1 1। 1 এবং 1কে গুণ করলে কত হয় বন্ধুরা, 1 1 কিন্তু 1 হয়। আমরা সেই 1কে এখানে লিখে দিলাম। এখন দেখো যদি আমরা এই দুটি সংখ্যাকে যোগ করে দেই তাহলে কত হয়, 0 এবং 0 যোগ করলে হয় 0, 0 এবং 0 যোগ করলে হয় 0, 0 এবং 0 যোগ করলে হয় 0। এখানে উপরে কিছু নেই, তার মানে কিন্তু আমরা মনে মনে একটি 0 ধরে নিতে পারি। তাহলে 0 এবং 1কে যোগ করলে হয় 1। দেখো আমরা এইখানে পাচ্ছি কত, 1000। তার মানে আমরা এখানে সমান সমান দিয়ে কি লিখব, 1000 পয়সা রয়েছে এখানে, আমরা লিখব পয়সা। তাহলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাচ্ছি। তার মানে আমরা বুঝতে পারছি যে 10 টাকায় হয় কয় পয়সা, 1000 পয়সা। 1 টাকা হয় 100 পয়সা, সুতরাং 10 টাকায় হয় 1000 পয়সা। তাহলে এটিই কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর লিখব 1000 পয়সা। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা এরপর আমরা যদি পরের অঙ্কে চলে যাই, এখানে 8 নম্বরে বলা হয়েছে একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে, এরূপ 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে। বন্ধুরা দেখো এখানে বলা হয়েছে একটি বইয়ে 130টি পৃষ্ঠা আছে, তাহলে এরকম 28টি বইয়ে কি পৃষ্ঠার সংখ্যা বেশি থাকবে না কম থাকবে, অবশ্যই বেশি থাকবে। এবং কত বেশি থাকবে, 28 গুণ কিন্তু বেশি থাকবে, তাই না? তাহলে এটিকে আমরা কিভাবে করে সাজাতে পারি, দেখো সাজানোর জন্য আগে আমাদের বুঝতে হবে যে এখানে কি বের করতে বলা হয়েছে। বন্ধুরা তোমরা একটু দেখো তো এখানে কি বের করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে এরূপ 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে। তাহলে কিন্তু এখানে আমাদের পৃষ্ঠার সংখ্যাটা বের করতে বলা হয়েছে যে কত পৃষ্ঠা আছে। তাহলে পৃষ্ঠাটাকে কিন্তু আমরা লিখব শেষে গিয়ে। তাহলে দেখো এই লাইনটাকে আমরা যদি সাজাই, এমনভাবে সাজাবো যেখানে পৃষ্ঠাটা শেষে থাকবে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, একটি বইয়ে আছে 130 পৃষ্ঠা। দেখো তাহলে কিন্তু পৃষ্ঠাটা শেষে চলে গেল। আমরা 8 নাম্বার দিয়ে লিখতে পারি একটি বইয়ে আছে 130 পৃষ্ঠা। দেখো পৃষ্ঠাটাকে কিন্তু আমরা শেষে নিয়ে আসলাম, কারণ আমাদের পৃষ্ঠার সংখ্যা বের করতে বলা হয়েছে, এজন্য আমরা পৃষ্ঠাটাকে কিন্তু শেষে নিয়ে আসছি। তো আমরা লিখলাম একটি বইয়ে আছে 130 পৃষ্ঠা। সুতরাং আমাদের কয়টি বইয়ের কথা বলা হয়েছে এখানে, এখানে কিন্তু আমাদের 28টি বইয়ের কথা বলা হয়েছে। তাহলে আমরা কি লিখব, সুতরাং একের নিচে লিখব 28টি বইয়ে আছে। এখন আমরা কি করব, এই 130কে 28 দ্বারা গুণ করব। তাহলে আমরা লিখব হচ্ছে 130 গুণ 28 পৃষ্ঠা। তাহলে কিন্তু আমাদের এটিকে সাজানো হয়ে গেল। এখন দেখো 130কে যদি আমরা 28 দ্বারা গুণ করি তাহলে কত হয়, আমরা লিখলাম 130 এবং নিচে লিখলাম 28। এখন দেখো যদি আমরা গুণ করি, প্রথমে 8 দ্বারা 3টে অঙ্ককে গুণ করি। দেখো 8 দ্বারা 0কে গুণ করলে হয় 8 0 0, কারণ আমরা জানি 0 দ্বারা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু 0 হয়। তাহলে 8 0 0। এরপর 8 দ্বারা 3কে গুণ করলে কত হয়, 13 24। আমরা জানি 8 দ্বারা 3কে গুণ করলে হয় 13 24। 24-এর এই যে 4 রয়েছে, 4কে আমরা এখানে লিখব এবং এই 2 কিন্তু আমাদের হাতে থেকে যাবে। আমরা এর আগেও শিখেছি যে হাতে রেখে গুণ কিভাবে করে করতে হয়। তাহলে দেখো 24-এর 4কে আমরা এখানে লিখলাম, হাতে আছে কিন্তু আমাদের 2, এই 2কে আমরা পরবর্তীতে যোগ করে দিব। এরপরে দেখো 8কে 3 দ্বারা গুণ করা হয়ে গেলে, এখন 8কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে হয় 8 1 8। 8-এর সাথে যদি হাতের এই 2কে যোগ করে দেই
তাহলে 8 এবং 2 মিলে হয়ে যায় 8, 9, 10 হয়ে যায় কিন্তু 10। আমরা এখানে লিখে দেব পুরো 10। আচ্ছা দেখো এখানে পুরো 10কে লিখে দিলাম, কারণ একের এই পাশে কিন্তু আর কোনো সংখ্যা বা অঙ্ক নেই, যার কারণে এখানে আর কিছু হাতে থাকবে না, পুরো 10কে কিন্তু আমরা এখানে লিখে দিব, তাই না? এরপরে দেখো আমরা যদি এবারে 2 দ্বারা 3টে অঙ্ককে গুণ করি তাহলে কি করতে হবে? আগে আমাদের নিচের লাইনে এসে একটু শূন্য দিয়ে শুরু করতে হবে। আমরা একটু শূন্য দিলাম এখানে। এখন দেখো যদি 2 দ্বারা এবারে আমরা শূন্যকে গুণ করি তাহলে কত হয়? 2 শূন্য 0, কারণ শূন্য দ্বারা যাকেই গুণ করব শূন্য হবে। এরপরে দেখো 2 দ্বারা যদি 3কে গুণ করি তাহলে কত হয়? 3 দুগুণ 6। 2 দ্বারা 1কে গুণ করলে পাই 2 একে 2। দেখো আমাদের কিন্তু গুণ করা হয়ে গেল। এখন যদি আমরা এই দুটি সংখ্যাকে যোগ করে দিই, দেখো কত হয়? 0 এবং 0 মিলে হয় 0, 4 এবং 0 মিলে হয় হচ্ছে 4, 0 এবং 6 মিলে হয় 6, 1 এবং 2 মিলে হয় 3। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3640। তো এটি কিন্তু আমাদের উত্তর। তার মানে আমরা বুঝতে পারছি যে 28টি বইয়ে পৃষ্ঠা আছে হচ্ছে 3640টি। আমরা এখানে আমরা সমান সমান দিয়ে লিখব 3640 পৃষ্ঠা। তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। আমরা এখানে উত্তর লিখব 3640 পৃষ্ঠা। বন্ধুরা আমরা কিন্তু এইভাবে করে খুব সহজেই এই সমস্ত অঙ্কগুলোর সমাধান করতে পারি। তো চলো এরপরে আমরা পরের অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। দেখো এখানে 9 নম্বরে বলা হয়েছে মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। মিলির কাছে যদি 225 টাকা থাকে তবে মুন্নির কাছে কত টাকা আছে? দেখো এখানে বলা হয়েছে, আমরা আবার একটু বোঝার চেষ্টা করি অঙ্কটিকে। এখানে বলা হয়েছে মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। তার মানে মিলির যে কয় টাকা আছে তার 14 গুণ বেশি টাকা আছে কিন্তু মুন্নির কাছে। তার মানে মুন্নির কিন্তু অনেক বেশি টাকা আছে। মিলির যে কয় টাকা আছে তার 14 গুণ বেশি আছে কিন্তু মুন্নির কাছে, এটি আমাদের বলা হয়েছে। এখন বলা হয়েছে যে মিলির কাছে যদি 225 টাকা থাকে তবে মুন্নির কাছে কত টাকা আছে। তো মিলির কাছে যদি 225 টাকা থাকে, মুন্নির কাছে কত টাকা আছে? এই 225-এর 14 গুণ বেশি আছে কিন্তু, তাই না? আমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে মিলির টাকার 14 গুণ বেশি কিন্তু মুন্নির কাছে আছে। তো মিলির যদি 225 টাকা থাকে তাহলে মুন্নির কিন্তু এই 225-এর 14 গুণ বেশি টাকা থাকবে। তাহলে দেখো এটিকে আমরা যদি সাজাতে চাই তাহলে এটিকে আমরা কিভাবে করে সাজাতে পারি বন্ধুরা? এখানে আমাদের আগে বের করতে হবে যে কি বের করতে বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে যে মিলির কাছে যদি 225 টাকা থাকে তবে মুন্নির কাছে কত টাকা আছে। আমাদের বের করতে বলা হয়েছে মুন্নির কাছে কত টাকা আছে। তাহলে টাকার পরিমাণটাকে কিন্তু আমাদের এখানে বের করতে বলা হয়েছে। তাহলে টাকার পরিমাণটাকে আমরা শেষে লিখব। আমরা এমনভাবে সাজাবো যেন টাকার পরিমাণটা শেষে গিয়ে থাকে। তাহলে আমরা কিভাবে লিখব এটিকে? দেখো এই লাইনটি কিন্তু আমাদের লিখতে হবে। এখানে আমরা লিখব হচ্ছে মিলির কাছে আছে 225 টাকা। দেখো তাহলে কিন্তু টাকাটা শেষে গিয়ে আমাদের লেখা হয়। আমরা লিখব মিলির কাছে আছে 225 টাকা। তাহলে দেখো 9 নাম্বার দিয়ে আমরা লিখলাম মিলির কাছে আছে 225 টাকা। সুতরাং আর কার কথা বলা হয়েছে? আর বলা হয়েছে কিন্তু মুন্নির কথা, তাই না? তাহলে এই মিলির নিচে আমরা কি লিখব? সুতরাং মুন্নির কাছে আছে। আমরা লিখব মুন্নির কাছে আছে। এখন দেখো আমরা এটিকে কিভাবে করে সমাধান করব? আমাদেরকে কিন্তু আগেই বলা হয়েছিল যে মিলির কাছে যে কয় টাকা আছে তার 14 গুণ বেশি আছে। আমাদের কিন্তু প্রশ্নেই বলে দেওয়া হয়েছে যে এখানে এই 225-এর সাথে কিন্তু আমাদের 14কে গুণ করতে হবে, তাহলেই কিন্তু আমরা বের করতে পারবো যে মুন্নির কত টাকা আছে। তো মিলির যেহেতু 225 টাকা আছে, মুন্নির আরও 14 গুণ বেশি আছে। তাহলে এই 225-এর সাথে যদি আমরা আরও 14কে গুণ করে দেই তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে মুন্নির কত টাকা
আছে। তাহলে আমরা এখানে কি লিখব? 225 গুণ 14, এখানে টাকা রয়েছে শেষে, আমরা লিখলাম টাকা। এখন দেখো আমরা এই গুণটি যদি করি, 225কে যদি 14 দ্বারা গুণ করি, দেখো উপরে লিখলাম আমরা 225 এবং নিচে লিখলাম 14। এখন যদি আমরা গুণ করি, প্রথমে 4কে যদি 3টি অঙ্ক দ্বারা গুণ করি, আমরা দেখো 4কে 5 দ্বারা গুণ করলে পাই 4 5 20, 20-এর শূন্যকে লিখবো আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের 2। এরপরে দেখো 4কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হয় 4 2 8, 8-এর সাথে হাতের এই 2 মিলে হয়ে গেল কত? দেখো 4 2 8, 8-এর সাথে এই হাতের 2কে আমাদের যোগ করতে হবে, তাহলে 8 এবং 2কে যোগ করলে হয় 10। 8 এবং 2 মিলে হয়ে গেল কত? 10। এই 10-এর শূন্যকে কিন্তু আমরা এখানে লিখব এবং হাতে কিন্তু আমাদের এবার থাকে কত? 1। এই 1কে কিন্তু আমরা হাতে রেখে দিলাম। এখন দেখো 4কে যদি আমরা এই 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 4 2 8, 8-এর সাথে হাতের এই 1কে যদি যোগ করে দেই তাহলে 8 এবং 1 মিলে হয়ে যায় 9। আমরা এখানে লিখে দিলাম 9। দেখো 4কে কিন্তু 4 দ্বারা কিন্তু আমাদের গুণ করা হয়ে গেল। এখন আমরা কি করব? 1 দ্বারা গুণ করব। 1 দ্বারা গুণ করতে গেলে নিচে এসে একটি আমাদের শূন্য দিতে হবে, আমরা একটু শূন্য দিলাম। এখন দেখো যদি 1 দ্বারা 5টি গুণ করি তাহলে কত হয়? 5 1 5। এরপর দেখো 1 দ্বারা 2কে গুণ করলে হয় 2 1 2। 1 দ্বারা 2 এই 2কে গুণ করলে হয় 2 1 আবারও 2। এখন দেখো যদি আমরা এই দুটি সংখ্যাকে যোগ করে দেই তাহলে কত হয়? 0 এবং 0 মিলে হয় 0, 0 এবং 5 মিলে হয় 5। এখানে রয়েছে 9, নিচে রয়েছে 2, তাহলে 9 এবং 2 মিলে হয় 11। 11-র 1কে লিখবো আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের 1। দেখো 11-র 1কে আমরা এইখানে লিখে দিয়েছি, হাতে কিন্তু আমাদের 1 আছে। এরপরে দেখো এইখানে উপরে কিছু নেই, তার মানে আমরা কি ধরে নিতে পারি? একটি 0। তাহলে 0 এবং নিচের 2 মিলে হয়ে যায় কত? 2। তাহলে 0 এবং 2 যোগ করলে হয় 2 এবং এই 2-এর সাথে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় কত? 2 এবং 1 মিলে হয়ে যায় 3। তাহলে দেখো আমরা এখানে যে সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে 3150। এটি কিন্তু আমাদের উত্তর। আমরা এখানে লিখে দেব 3150 টাকা। তার মানে আমরা বুঝতে পারছি মুন্নির কাছে আছে কত টাকা? 3150 টাকা। এটি কিন্তু আমাদের উত্তর। তাহলে আমরা উত্তরে গিয়ে লিখব 3150 টাকা। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। বন্ধুরা, আমরা যদি এরপরে 10 নম্বর অঙ্কটা দেখি, এখানে 10 নম্বরে বলা হয়েছে একটি ইলিশ মাছের দাম 350 টাকা, এরূপ 20টি ইলিশ মাছের দাম কত? দেখো এখানে বলা হয়েছে একটি ইলিশ মাছের দাম 350 টাকা, এরূপ মানে এই রকম বা একই রকম 20টি ইলিশ মাছের দাম কত? বন্ধুরা, একটি ইলিশ মাছের দাম যদি 350 টাকা হয় তাহলে একই রকম 20টি ইলিশ মাছের দাম কি? নিশ্চয়ই 20 গুণ বেশি হবে, তাই না? তাহলে আমরা কি করব? 350কে যদি 20 দ্বারা গুণ করে দেই তাহলেই কিন্তু আমরা বের করতে পারবো যে 20টি ইলিশ মাছের দাম কত টাকা হবে। তাহলে এটিকে আমরা কিভাবে করে সাজাবো? আগে আমাদের সাজাতে গেলে জানতে হবে যে এখানে কি বের করতে বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে যে এরূপ 20টি ইলিশ মাছের দাম কত। তাহলে এখানে কিন্তু দামের কথা বের করতে বলা হয়েছে আমাদের। তাহলে এই দামটাকে কিন্তু আমরা লিখব শেষে, তাই না? তাহলে দেখো এটিকে আমরা কিভাবে করে সাজাতে পারি? একটি ইলিশ মাছের দাম 350 টাকা, তাহলে কিন্তু দামটা শেষে গিয়ে লেখা হলো, তাই না? দেখো একটি ইলিশ মাছের দাম 350 টাকা। আমরা এখানে 10 নাম্বার দিয়ে লিখব একটি ইলিশ মাছের দাম 350 টাকা। দেখো আমরা লিখলাম একটি ইলিশ মাছের দাম 350 টাকা। সুতরাং আমাদের কয়টি ইলিশ মাছের কথা বলা হয়েছে? আমাদের কিন্তু এখানে 20টি ইলিশ মাছের কথা বলা হয়েছে। তাহলে আমরা এই একটির নিচে লিখব কতটি? 20টি। সুতরাং 20টি ইলিশ মাছের দাম, 20টি ইলিশ মাছের দাম কি হবে? এই 350-এর চেয়ে আরও 20 গুণ বেশি হবে। তাহলে 350-এর সাথে যদি আমরা 20কে গুণ করে দিই তাহলে তো আমরা উত্তর পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমরা এখানে লিখব 350
গুণ লিখবো হচ্ছে 20, লিখলাম 20 টাকা। এখন দেখো 350কে যদি আমরা 20 দ্বারা গুণ করি তাহলে কত হয়? আমরা লিখলাম উপরে 350, নিচে লিখলাম 20। এখন যদি গুণ করি, প্রথমে আমরা শূন্য দ্বারা এই তিনটে অঙ্ককে গুণ করি। দেখো শূন্য দ্বারা প্রথমে শূন্যকে গুণ করলে হয় 0 0 0, শূন্য দ্বারা 5কে গুণ করলে হয় 5 0 0, কারণ আমরা জানি শূন্য দ্বারা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু শূন্যই হবে। এরপরে দেখো শূন্য দ্বারা যদি 3কে গুণ করি তাহলে হয় 3 0 0। এরপরে এখন আমরা 2 দ্বারা যদি তিনটে অঙ্ককে গুণ করতে যাই, প্রথমে নিচের লাইনে এসে আমাদের একটু শূন্য দিতে হয়, আমরা জানি, আমরা একটু শূন্য দিলাম। এখন 2 দ্বারা যদি এই শূন্যকে গুণ করি তাহলে হয় 2 0 0, 2 দ্বারা 5কে গুণ করলে হয় 5 2 10, 10-এর শূন্যকে কিন্তু আমরা এখানে লিখব এবং এই যে 1 থাকে 1কে কিন্তু আমরা হাতে রেখে দেব। তাহলে দেখো আমরা 10-এর শূন্যকে লিখলাম এইখানে, আমাদের হাতে থাকে 1। এরপরে দেখো 2 দ্বারা যদি 3কে গুণ করি তাহলে কত হয়? 3 2 6, 6-এর সাথে যদি আমরা হাতের এই 1কে যোগ করে দিই তাহলে 6 এবং 1 মিলে হয়ে যায় 7, তাই না? এখন দেখো আমরা যদি এই দুটি সংখ্যাকে যোগ করে দিই, 0 এবং 0 মিলে হয় 0, 0 0 মিলে হয় 0, 0 0 মিলে হয় 0, এখানে উপরে কিছু নেই মানে আমরা একটি শূন্য ধরে নিতে পারি, তাহলে 0 এবং 7 মিলে হয় 7। আমরা এইখানে পাচ্ছি হচ্ছে 7000। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের উত্তর হবে হচ্ছে 7000 টাকা। অর্থাৎ এখানে কি দাঁড়ালো? এখানে দাঁড়ালো হচ্ছে 20টি ইলিশ মাছের দাম হলো 7000 টাকা। তো আমরা এখানে উত্তর কি লিখব? আমরা উত্তর লিখব 7000 টাকা। আশা করি তোমরা প্রত্যেকটি অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।